হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করব, ভারতীয় বিচার ব্যবস্থা। এটাতে আমরা দেখব সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রিলেটেড সব কিছু জিনিস, কলকাতা হাইকোর্ট রিলেটেড সব কিছু জিনিস, জনস্বার্থ মামলা কী, ট্রাইব্যুনাল কী, অধস্থন আদালত কী, লোক আদালত কী, কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলা কী। আগের দিনে এই জায়গাটা থেকেই তোমাদের কিন্তু একটা প্রশ্ন এসেছিল কেপি কনস্টেবল মেনে, যে প্রশ্নটা তোমরা অনেকেই করতে পারোনি, অথচ এটা আমরা কভার করেছিলাম পেড ব্যাচে। যাই হোক, তো আজকে ইন্ডিয়ান জুডিশিয়ারি আমি ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। এটা কম বেশি প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি যারা দেবে, ডাব্লিউবি ফুড এসআই যারা দেবে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ যারা দেবে, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি বা এসএসসি যে কোনো পরীক্ষা সবার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম থেকে মন দিয়ে ক্লাসটা করবে, একটু বড় ক্লাস, বাট এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় প্রচুর জিজ্ঞাসা করা হয়। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশান বেরিয়ে গেছে, তোমরা সবাই জানো আশা করি। যারা যারা জানো না তাদের একবার ব্রিফে বলে দেবো। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এই পরীক্ষাটা হয়, এবং এখানে তোমাদের ভ্যাকেন্সিটা বলা হয়নি অফিসিয়ালি, বাট মোটামুটি 4,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এইটাতে থাকবে। 18 থেকে 40 বছর জেনারেলদের জন্য, এসসি এসটিদের জন্য আরও 5 বছর, এবং ওবিসিদের জন্য আরও 3 বছরের ছাড় রয়েছে। তো এটা তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, ওয়েস্ট বেঙ্গলে যারা চাকরি বাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ। তো এটা রিলেটেড আরও ডিটেলস জিনিস আমি তোমাদেরকে শেয়ার করেছি আগের ক্লাসে, আগের দিনে এটা পাবলিশ করেছিলাম ক্লাসটা, তোমরা সবাই দেখে নিও। আর এই ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের একদম যাতে A to Z প্রিপারেশন তোমরা খুব সুন্দরভাবে নিতে পারো, তার জন্যই তোমাদের এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কারণ তোমাদের জুন মাসে কিন্তু এই ক্লার্কশিপের পরীক্ষাটা হবে, তো 6 মাস হাতে টাইম আছে। একদম প্রথম দিক থেকে সময় নষ্ট না করেই তোমরা এটাতে জয়েন করতে পারো। তোমাদের এটা 4 ডিসেম্বর পর্যন্ত অফার ছিল, বাট এখানে প্রচুর স্টুডেন্টের চাপে সার্ভার জাম হয়ে গেছিলো আগের দিন, সেই জন্য তোমাদের এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে 11 ডিসেম্বর পর্যন্ত। বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করে তোমরা এই পুরো ব্যাচটাতে জয়েন করতে পারো মাত্র 899-এ। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। এছাড়াও তোমাদের কাছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 2 অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে, যে অ্যাপটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে পেয়ে যাবে, বা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। বা ডাব্লিউবিপি 2024 টার্গেট ব্যাচ, কেপি কনস্টেবল ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন, এসএসসি জিডি, এগুলোতেও তোমরা জয়েন করতে পারো। এগুলোর জন্য আরও ডিটেলসে তোমরা এই নাম্বারে ফোন করে জেনে নাও। দেখো, প্রথমে ইন্ডিয়ান জুডিশিয়ারি যখন আমরা পড়ব তখন আমাদেরকে দেখতে হবে, প্রথম আমাদেরকে রয়েছে মাথায় একদম সুপ্রিম কোর্ট রয়েছে। তো সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে অঙ্গরাজ্যের হাইকোর্ট এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট। অঙ্গরাজ্যের হাইকোর্টকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করব, একটা হচ্ছে জেলায় আর একটা হচ্ছে মহানগরীয় অঞ্চলে, মানে সিটি। ঠিক আছে, তো জেলাতেও এরকম দেওয়ানি ফৌজদারি থাকে, আর মহানগরী অঞ্চলে মানে হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালত, যেখানে দেওয়ানি ফৌজদারি আলাদা করে ক্যাটাগরি থাকে। দেওয়ানি বলতে দেখো জেলা বিচারকের আদালত, অবর বিচারকের আদালত, মুন্সিফের আদালত, ন্যায় পঞ্চায়েত এগুলো। ফৌজদারি দায়রা আদালত, অবর ম্যাজিস্ট্রেটের আদালত, পঞ্চায়েত আদালত এগুলো। আর মহানগরী ম্যাজিস্ট্রেট আদালতের আন্ডারে দেওয়ানি মানে নগর দেওয়ানি আদালত, ক্ষুদ্র আদালত, ফৌজদারি, নগর দায়রা আদালত, প্রেসিডেন্সি ক্ষুদ্র আদালত। এখন এই ছোট ছোট যে এই জিনিসগুলো বলছি, এগুলোতে কি কাজকর্ম হয় না হয় এত ডিটেলসে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়, সেই জন্য আমি এই জায়গাটা স্কিপ করেছি। যদি তোমাদের মনে হয় বা তোমরা জানতে ইন্টারেস্টেড হও, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের এগুলো আলাদা আলাদা করে ক্লাস করিয়ে দেবো। কেননা এর ভিতর থেকে যতটুকু প্রয়োজন আমি তোমাদের এখানে করিয়ে দিয়েছি, বাট সবকটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট না, সেই জন্য এই জায়গাটা স্কিপ করছি। আমাদেরকে জানতে হবে প্রথমে সুপ্রিম কোর্ট রিলেটেড। দেখো, সুপ্রিম কোর্ট যেটা, এটা পার্ট 5-এ, আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 5-এর চ্যাপ্টার 4-এ 124 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট কিন্তু গঠিত হয়েছে। এই তিনটে পয়েন্টই তোমাদের ইম্পর্টেন্ট, তিনটে জিনিসই পরীক্ষাতে কিন্তু জিজ্ঞাসা করা হয়। সুপ্রিম কোর্ট ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত এবং সর্বোচ্চ বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। আমাদের ভারতের সর্বোচ্চ বিচার বিভাগীয় প্রতিষ্ঠান যদি বলা হয় তাহলে কি হয়ে যাবে, আমাদের সুপ্রিম কোর্ট। দেখো, এটা প্রতিষ্ঠা হয়েছিল 28শে জানুয়ারি 1950 সালে, এবং একজন প্রধান বিচারপতি আর 33 জন অন্যান্য বিচারপতি নিয়ে বর্তমানে 34 জন বিচারপতি রয়েছেন এই সুপ্রিম কোর্টে। 124 নম্বর 3 এর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টের যারা বিচারপতি হন তাদের কি কি যোগ্যতা লাগে। প্রথমত, ভারতের নাগরিক হতে হয়, ন্যূনতম 5 বছরের হাইকোর্টের বিচারপতি হিসাবে, অথবা 10 বছরের কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হয়।
বা রাষ্ট্রপতির মতে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হয়, তবে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া যায়। এর নিয়োগ পদ্ধতিটা রয়েছে 124-এর 2 নম্বর আর্টিকেলে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। প্রধান বিচারপতি আর তার দুজন সহকর্মী নিয়ে গঠিত প্রধান বিচারকের পর যারা বয়োজ্যেষ্ঠ, মানে সব থেকে বড়, বয়সে বড়, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশনের সুপারিশে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারককে নিয়োগ করে। ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, ঠিক আছে। দেখো, সুপ্রিম কোর্ট এর কার্যকাল যদি দেখি, বিচারপতিদের বয়সসীমা হচ্ছে 65 বছর পর্যন্ত, এটা 124-এর 2 নম্বর আর্টিকেলেই রয়েছে। আর কি কি কারণে পদশূন্য হতে পারে? যদি বাই চান্স মৃত্যু হয়ে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, বা স্বেচ্ছায় তিনি যদি পদত্যাগ করেন, বা প্রমাণিত অসদাচরণ যদি হয়, কোনো বাজে আচরণ যদি হয়, বা অসামর্থ্যের কারণে তার পদচ্যুতি হতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাসিক বেতন যদি দেখি, তাহলে প্রধান বিচারপতির 2.8 লক্ষ টাকা প্রত্যেক মাসে তিনি বেতন পান, এবং অন্যান্য বিচারপতি যারা আছে তারা 2.5 লাখ রুপিস বেতন পান। এছাড়াও তারা অবসরকালীন পেনশন, অন্যান্য ভাতা, বিনা খরচে সরকারি আবাসনে বসবাসের সুযোগও কিন্তু পান। সংবিধানের 125 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ আইন প্রণয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন নির্দিষ্ট করে, যেটা সংবিধানের 2য় তফসিলে উল্লেখিত রয়েছে। মূল এলাকা, দেখো সুপ্রিম কোর্টের কার্যাবলী অর্থাৎ কীরকমভাবে কাজ করে, দেখো 131 নম্বর অনুচ্ছেদে লেখা রয়েছে অরিজিনাল জুরিসডিকশন, মূল এলাকা রয়েছে একটা। এছাড়া রয়েছে আপিল এলাকা, অ্যাপিলেট জুরিসডিকশন, যেটা রয়েছে 132 থেকে 134 নম্বর আর্টিকেলে। এই আর্টিকেলগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়ে রাখবে। পরামর্শদান এলাকা, অ্যাডভাইসারি জুরিসডিকশন, 143 নম্বর অনুচ্ছেদ। তোমাদের এই জায়গাগুলো একটু ডিটেলসে আলোচনা করা যেত, বাট করলে ভিডিওটা অনেক বড় হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এইটা তোমাদের আলাদা একটা টপিক হতে পারে। ইন্টারেস্টেড থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে আলাদা করে এটা বলে দেবো যে অরিজিনাল জুরিসডিকশানে কী হয়, বা অ্যাপিলেট জুরিসডিকশানে কী হয়, অ্যাডভাইসারি জুরিসডিকশানে কী হয়, ঠিক আছে। এছাড়া আরেকটা রয়েছে নির্দেশ, আদেশ বা লেখ জারি করার ক্ষমতা, জুরিসডিকশন টু ইস্যু ডিরেকশনস, অর্ডার্স অ্যান্ড রিটস, এটা রয়েছে 139 নম্বর অনুচ্ছেদে। সুপ্রিম কোর্টের এগুলো রয়েছে। 129 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিলেখ আদালত প্রমাণ রাখার লক্ষ্যে আদালতের রায় এবং অন্যান্য কার্যাবলী নথিভুক্ত করে রাখা, মানে কোর্ট অফ রেকর্ডস হিসাবে কাজ করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আদালত অবমাননার, মানে কন্টেম্প্ট অফ কোর্টের জন্য দণ্ড দিতে পারে। সুপ্রিম কোর্ট তার নিজের রায় পর্যালোচনা করতে পর্যালোচনা করতে পারে, যেটা 137 নম্বর আর্টিকেলে রয়েছে। এছাড়া দেখো, ভারতের সুপ্রিম কোর্টের আগের নাম ছিল, কিছু ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি, এখান থেকে তোমাদের প্রচুর প্রশ্ন হয়। যেমন ভারতের সুপ্রিম কোর্টের আগের নাম ছিল, মানে পূর্ব নাম ছিল ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। 1937 থেকে 1950 পর্যন্ত এই নামই ছিল, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। 124 নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়েছে তারপরে 1950 সালে 28শে জানুয়ারি, এবং 124-এর 1 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকবেন সেটা নির্ধারণ করে পার্লামেন্ট। সুপ্রিম কোর্টের সর্বাধিক বিচারপতির সংখ্যা হচ্ছে তোমার 34। ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করান? ভারতের রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট এর যদি আমরা দেখি 2019, দেখো সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের সর্বাধিক সংখ্যা 31 থেকে বাড়িয়ে 34 করা হয়েছে। মানে 2019-এর এই অ্যাক্টের আগে সর্বাধিক বিচারপতির সংখ্যা ছিল 31, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 34। বর্তমানে 33 জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি মিলিয়ে টোটাল 34 জন কিন্তু বিচারপতি রয়েছেন আমাদের সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি আমরা যদি দেখি, ভারতের প্রথম প্রধান বিচারপতি তাহলে হচ্ছেন এইচ.জে. কানিয়া বা হরিলাল জেকে সুন্দাস কানিয়া। আর সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার সময়, যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল, তখন একজন প্রধান বিচারপতি ছিলেন এবং 7 জন অন্যান্য বিচারপতি ছিলেন, মোট 8 জন ছিলেন, যেখানে এখন 34 জন আছে। এখানে একটা জিনিস তোমরা দেখো, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন কাদের নিয়ে গঠিত হয়? যে কমিশনের সুপারিশে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, সেই কমিশন কাদেরকে নিয়ে গঠিত হয়? 124(a)(1) আর্টিকেলে বলা আছে এই কমিশনের সদস্য কারা কারা হবেন। দেখো, ভারতের প্রধান বিচারপতি সভাপতি থাকবেন, প্রধান বিচারপতির পর অন্য 2 জন বয়োজ্যেষ্ঠ বিচারপতি থাকবেন, ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী থাকবেন,
দুজন বিশিষ্ট ব্যক্তি যারা প্রধানমন্ত্রী আর ভারতের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে তৈরি একটা কমিটির মাধ্যমে মনোনীত হন। ঠিক আছে, এই সমস্ত সদস্যরা থাকেন এই কমিশনে, যারা মানে পরামর্শ দেন, যাদের পরামর্শ রাষ্ট্রপতি নিয়ে একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন। ঠিক আছে, 124 বি অনুযায়ী ওই কমিশনের কাজ হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি নিয়োগ আর বদলির ব্যাপারে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করা, যেটা বললাম তোমাদের এখনই। 124 এ অনুচ্ছেদে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন গঠনের কথা বলা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করতে পারেন। ভারতের বর্তমান প্রধান বিচারপতিকে 50তম প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার অধিকারী, এইটা ডাইরেক্ট তোমাদের প্রশ্ন তুলে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট মানে আমাদের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার অধিকারীকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয়। ভারতীয় সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট। একদম ডাইরেক্ট এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে চলে আসে। সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত রায় দেশের সমস্ত আদালত মানতে বাধ্য। সংবিধানের পার্ট 5 আর চ্যাপ্টার 4 অংশে কেন্দ্রীয় বিচার ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন বিচারপতি ফতিমা বিবি। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দেখো, ভারতের ইতিহাসে 22তম প্রধান বিচারপতি কমল নারায়ণ সিং, 22তম প্রধান বিচারপতি কমল নারায়ণ সিং সবচেয়ে কম সময়ের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করেছেন। আর 16তম প্রধান বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়, যিনি বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাবা ছিলেন, তিনি সবচেয়ে বেশি সময় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। 32 নম্বর আর্টিকেল অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে। এরপরে আমরা চলে আসবো হাইকোর্ট। দেখো, হাইকোর্ট রিলেটেড ইনফরমেশান আমাদের যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে সংবিধানের 214 নম্বর আর্টিকেল অনুযায়ী প্রতিটা অঙ্গরাজ্যের জন্য একটি হাইকোর্ট গঠিত হয়। তবে এই সংসদ আইন প্রণয়ন করে 2 বা তার থেকে বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। মানে সংসদ আর কি পার্লামেন্টের কথা বলা হচ্ছে। এখানে 214 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? প্রতিটা অঙ্গরাজ্যের জন্য একটা হাইকোর্ট থাকবে, কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করে 2 বা তার থেকে বেশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। যেমন ধরো আমাদের কলকাতার ক্ষেত্রে ধরো কলকাতা হাইকোর্ট কলকাতারও দেখে, প্লাস আন্দামান নিকোবর এই জায়গাটার বিচার কার্য পরিচালনা করে। এই জিনিসটা বলা হয়েছে আর কি। তো একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে গঠিত হবে হাইকোর্ট। অন্যান্য বিচারপতিদের সংখ্যা সংবিধানে সুস্পষ্ট দেওয়া নেই। হাইকোর্টের অন্যান্য বিচারপতি কতজন হবে এটা রাষ্ট্রপতির ইচ্ছার ওপর ডিপেন্ড করে। যোগ্যতা কি হতে হবে হাইকোর্টের বিচারপতি হতে গেলে? প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয় হচ্ছে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত যে কোনো বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছর অথবা অন্তত 10 বছর কোনো হাইকোর্ট কিংবা এ ধরনের 2 বা ততোধিক আদালতে একাধিক্রমে অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাজ করতে হবে। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে। যেরকম তোমাদেরকে বললাম যে কমিশনটা আলাদা করে হয়, সেই কমিশনটাই করে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ। রাষ্ট্রপতির তাদের সুপারিশে বা তাদের পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং সেই রাজ্যের রাজ্যপাল তাদের শপথ বাক্য পাঠ করান। কার্যকাল 62 বছর পর্যন্ত। মৃত্যু হলে পদশূন্য হয়। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের পদ কী কী কারণে ফাঁকা হয়? স্বেচ্ছায় যদি পদত্যাগ করেন, যদি বাই চান্স মৃত্যু হয়ে যায় হঠাৎ, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ যদি হয় তাহলে তার হাইকোর্টের বিচারপতির যে পদ সেটা ত্যাগ করতে হয়। ঠিক আছে, যদি অন্য কোনো রাজ্যের হাইকোর্ট স্থানান্তরিত হয়, মানে ধরো কলকাতা হাইকোর্ট আছে, কলকাতা থেকে তোমার গুয়াহাটি হাইকোর্টে গেল, ঠিক আছে, তো সেক্ষেত্রে কলকাতাটা ফাঁকা হলো। এইরকম প্রমাণিত অসাধারণ বা অসামর্থ্য হলে এইগুলোর কারণে পদশূন্যতা আসে আর কি। এবার 221 নম্বর আর্টিকেল অনুযায়ী সংসদ আইন প্রণয়ন করে হাইকোর্টের বিচারপতিদের বেতন আর ভাতা নির্ধারণ করে। সংসদ এটা ঠিক করে। ঠিক আছে, সংবিধানের 2য় তফসিলে তাদের বেতনের পরিমাণ উল্লেখিত রয়েছে। বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন 2.5 লক্ষ টাকা আর অন্যান্য বিচারপতিগণের বেতন হচ্ছে 2.25 লক্ষ টাকা। হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা আর পেনশন ধার্য হয় ভারতের সঞ্চিত তহবিল থেকে। সংবিধানের 6ষ্ঠ খণ্ডের 5ম অধ্যায়ের 214 থেকে 231 নম্বর অনুচ্ছেদে
রাজ্যের হাইকোর্ট সম্পর্কে উল্লেখ করা আছে। হাইকোর্টের কোনো বিচারপতি অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারেন। মূল এলাকা সুপ্রিম কোর্টের মতোই, আপিল এলাকা, নির্দেশ আদেশ বা লেখ জারি করার ক্ষমতা, তত্ত্বাবধান সংক্রান্ত এখতিয়ার, সুপারভাইজারি জুডিসডিকশন, এগুলো রয়েছে হাইকোর্টের কাজ, মানে কার্যাবলী, এখতিয়ার আর কি। নিম্ন আদালতের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা, এগুলো সব হাইকোর্টের দায়িত্বে থাকে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতো অভিলেখ আদালতের মতোই কাজ করে। হাইকোর্ট কোনো আইনের বৈধতা বিচার করতে পারে। ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট আর তাদের ক্ষমতাহীন এলাকা একবার দেখে নাও। যেমন ধরো কলকাতা যে হাইকোর্ট আছে, সেই কলকাতা, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই দুটো জায়গাকার বিচার কার্য এই জায়গায় হয় আর কি, কলকাতা হাইকোর্টে হয়। মানে আন্দামানের কোনো আইনি কোনো ব্যাপার স্যাপার সব কিছু এখানে কোথায় করা হয়, কলকাতাতে করা হয়, ঠিক আছে। আন্দামান নিকোবরের যাবতীয় বিচার কার্য কলকাতা হাইকোর্টে হয়। তো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1862-তে। মুম্বাইয়ের সেরকম মহারাষ্ট্র, গোয়া, দাদরা নগর হাভেলি, দমন দিউ, এই সব কটার বিচার কার্য পরিচালনা করা হয় কোথায়? মুম্বাই হাইকোর্টে। মুম্বাই হাইকোর্টের 1862 সালে। দেখো এই তিনটে, যেটা মাদ্রাজ, কলকাতার, বোম্বে, যেটা এখন চেন্নাই হয়ে গেছে মাদ্রাজ, তো এই যে এই তিনটে কিন্তু 1862 সালে, মানে সর্বপ্রাচীন আদালত এই তিনটে, কলকাতা, বোম্বে আর মাদ্রাজ, ঠিক আছে। তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো, কোন অ্যাক্ট অনুযায়ী এই কলকাতা, মাদ্রাজ আর বোম্বে হাইকোর্ট আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা তোমরা যদি জানো আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আচ্ছা, মাদ্রাজ মানে চেন্নাই যে হাইকোর্ট, চেন্নাইয়ে যেটা রয়েছে মাদ্রাজ হাইকোর্ট, সেখানে তামিলনাড়ু আর পুদুচেরি এই দুটো জায়গাকার বিচার কার্য হয়। এছাড়া এলাহাবাদ হাইকোর্টে উত্তরপ্রদেশের, কর্ণাটকে তোমার কী বলে, বেঙ্গালুরুতে যেটা রয়েছে কর্ণাটকের বিচার কার্য, ঠিক আছে। এটা তোমার 1866 সালে এস্টাবলিশড হয়েছিল, এটা 1884 সালে এস্টাবলিশড হয়েছিল। এছাড়া পাটনা রয়েছে, যেখানে বিহারের বিচার কার্য পরিচালনা করা হয়। জম্মু ও কাশ্মীরের, পাঞ্জাব ও হরিয়ানার ক্ষেত্রে পাঞ্জাব, হরিয়ানা আর চণ্ডীগড়, গুয়াহাটির ক্ষেত্রে অসম, নাগাল্যান্ড, মিজোরাম, উড়িষ্যা ক্ষেত্রে উড়িষ্যা, ঠিক আছে। দেখো এখানে তোমাদের একটা জিনিস আমি একটু বলে দিই, এই যে ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মানে কলকাতাতে পশ্চিমবঙ্গের তো হবেই, এটা ছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হয়, এটা বহুবার পরীক্ষা এসেছে। বা ধরো মুম্বাইয়ে, মহারাষ্ট্রের তো হবেই, এছাড়া এই যে গোয়া, দাদরা নগর হাভেলি, দমন দিউ, এগুলোরও হয়। এই জিনিসগুলো তোমরা এক্সট্রা জিনিসগুলো পড়ে রাখবে। মানে মহারাষ্ট্র ছাড়া গোয়া, দাদরা নগর হাভেলি, দমন দিউ, এখানে পশ্চিমবঙ্গ ছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, চেন্নাই, তামিলনাড়ু ছাড়া পুদুচেরি, এই এক্সট্রাগুলো এগুলো তোমরা কিন্তু পড়ে রাখবে। এগুলো তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। যেমন ধরো পাঞ্জাব ও হরিয়ানাতে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের, ঠিক আছে। গুয়াহাটিতে তোমার নাগাল্যান্ড, মিজোরাম, এই দুটোর বিচার কার্য হয়, ঠিক আছে। এই জায়গাগুলো একটু কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে। আদারওয়াইজ তোমাদের কেরল ছাড়াও লাক্ষাদ্বীপ হয়, বাদবাকি রাজস্থানে তোমার রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশের আলাদা করে রয়েছে, গুজরাটের গুজরাট, দিল্লির দিল্লি, হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশ, ঠিক আছে। আর সিকিমের সিকিম, ছত্তিশগড়ে বিলাসপুরে রয়েছে ছত্তিশগড়, উত্তরাখণ্ড হাইকোর্ট উত্তরাখণ্ডে, মানে উত্তরাখণ্ডের বিচার কার্য পরিচালনা করে। ঝাড়খণ্ডের রাঁচিতে রয়েছে ঝাড়খণ্ড, ত্রিপুরা, আগরতলা ত্রিপুরা, মেঘালয়, শিলং মেঘালয়, মণিপুর, ইম্ফল মণিপুর, অন্ধ্রপ্রদেশ, অমরাবতী অন্ধ্রপ্রদেশ। এইটা 2019 সালে হয়েছিল, লাস্ট, ঠিক আছে। এছাড়া ধরো 2000, এইটা হয়েছিল, এটাও 2000-এ হয়েছিল। এইগুলো তোমাদের পরীক্ষায় এখনও চলে আসে। এটা লাস্ট 2019-এ অন্ধ্রপ্রদেশের হয়েছিল, এটা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এবারে আমরা কলকাতা হাইকোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট নিয়ে একটু দেখব, কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য ক্যালকাটা হাইকোর্টটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমাদের ভারতের প্রাচীনতম হাইকোর্ট। আমরা দেখলাম কলকাতা, বোম্বে, মাদ্রাজ তিনটে একসাথে হয়েছিল। 1861 সালের ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্টের মাধ্যমে 1862 সালের 1 জুলাই কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল। সেই সময় এই হাইকোর্টের নাম ছিল হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা হাইকোর্টের এখতিয়ারের অন্তর্গত। 1950 সালের 2 মে আন্দামান আর নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে কলকাতা হাইকোর্টের একটা সার্কিট বেঞ্চ স্থাপিত হয়েছিল। 2019 সালে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো এটাই তোমাদের পরীক্ষায় এসেছে এবারে, ঠিক আছে। এই জায়গাটা থেকেই পরীক্ষা এসেছে, আগের দিন পরীক্ষা, যেটা তোমরা অনেকেই উত্তর করতে পারোনি। 2019 সালের 7 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারে, এই 5টা জেলার এখতিয়ার সহ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের একটা নতুন সার্কিট বেঞ্চ স্থাপন করার সম্মতি দিয়েছিলেন। এই জায়গাটাই তোমাদের পরীক্ষাতে এসেছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিল্ডিংটা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বি বা দি বাগে রয়েছে।
কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বার্নস পিকক। বর্তমান প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। ভারতে বিচার ব্যবস্থার ইতিহাসে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলাটা কেন গুরুত্বপূর্ণ? দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রচুর পরীক্ষায় আসে। এটা এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ এই মামলাতেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 368 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্টের সমগ্র সংবিধান সংশোধনের অধিকার থাকলেও, দেখো সংবিধান সংশোধনীর কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 368-তে বলা হয়েছে। কিন্তু এই মামলাতে বলা হয়েছিল 368 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের সমগ্র সংবিধান সংশোধনের অধিকার থাকলেও পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামো মানে বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ সংবিধান সংশোধন করা যাবে কিন্তু বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ না করে। 1972 সালের 31 অক্টোবর থেকে 1973 সালের 23 মার্চ পর্যন্ত এটা চলেছিল, এই মামলা চলেছিল। সুপ্রিম কোর্ট এই রায় বলেছিল 13 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা রয়েছে, এটাও বলেছিল এই রায়। ঠিক আছে, এবারে আমরা দেখব সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট যে লেখ জারি করে সেই লেখগুলো। তো তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ। বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য কোনো ব্যক্তিকে আটক করে রাখা যায় না। আইনিভাবে কোনো ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে কিনা সেটা জানার উদ্দেশ্যে এই লেখ জারি করা হয়। ব্যক্তিকে সশরীরে আদালতে হাজিরা দিতে হয়, আর আইনিভাবে বন্দি না হলে সেই ব্যক্তিকে মুক্তি দিতে হয়। এটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ প্রথম। দ্বিতীয় হচ্ছে ম্যান্ডামাস বা পরমাদেশ। এই লেখ জারি করে সুপ্রিম কোর্ট কোনো সরকারি কর্মীকে নিজের দায়িত্ব পালন করার আদেশ দেন। তারপরে হচ্ছে প্রহিবিশন বা প্রতিষেধ। এই লেখ জারির মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের এলাকা বা এখতিয়ারের মধ্যে থাকতে বাধ্য করে। নেক্সট সার্টিউরারি বা উৎপ্রেষণ। এই লেখ জারির মাধ্যমে নিম্ন আদালতে বিচারাধীন কোনো মামলার কার্য বিবরণীর নথি উচ্চ আদালতে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। কুও ওয়ারেন্টো বা অধিকার পিচ্ছা, এটা এক ধরনের নিষেধাজ্ঞা পত্র। রাজ্য সরকারের অধীনে কোনো পদের জন্য কোনো ব্যক্তির বৈধ যোগ্যতা আছে কিনা সেটা দেখার জন্য আদালত এই লেখ জারি করে। এবারে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, পিআইএল বা জনস্বার্থ মামলা কি। এগুলো তোমাদের কমেন্ট ছিল, সেই কমেন্টগুলোরই আমি একটা জাস্ট ক্লাস করছি এটা। ঠিক আছে, হোয়াট ইজ পিআইএল? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি? জনস্বার্থ মামলা কি? দেখো, সাধারণ জনগণের স্বার্থ বা সাধারণ নাগরিকের আইনি অধিকার ক্ষুণ্ণ হওয়া সংক্রান্ত মামলাগুলোকে জনস্বার্থ মামলা বলা হয়। সংবিধান কার্যকর হওয়ার শুরুর দিকে 32 আর 226 নম্বর আর্টিকেল অনুযায়ী শুধুমাত্র যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তি বা তার পরিবারের লোকজনই কেবল রিট পিটিশন ফাইল করতে পারত। কিন্তু বর্তমানে যারা দরিদ্র, অজ্ঞতা, সামাজিক অর্থনৈতিক দুর্বলতা ইত্যাদি কারণের জন্য আদালতের দ্বারস্থ হতে পারে না, তাদের হয়ে যে কোনো সচেতন ব্যক্তি বা সংস্থা জনস্বার্থ মামলা করতে পারেন। কি বললাম এই জায়গাটা আরেকটু ভালো করে বুঝে নাও। প্রথমে যখন সংবিধান কার্যকর হয় তখন আর্টিকেল 32 আর 226 226 নম্বর আর্টিকেল অনুযায়ী শুধুমাত্র যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে বা সেই ব্যক্তি বা তার পরিবারের লোকজনকে নিয়ে রিট পিটিশন ফাইল করতে পারতো, মানে এই ধরনের মামলা করতে পারতো। কিন্তু বর্তমানে কি হয়েছে, যারা ধরো দারিদ্র, যাদের এই ধরনের কেস করার মতো টাকা পয়সা নেই, অজ্ঞতা বা জানে না, সামাজিক বা অর্থনৈতিক দুর্বলতা যাদের রয়েছে, সেই সব কারণে যারা আদালতের দ্বারস্থ হতে পারে না, তাদের হয়ে কোনো সচেতন ব্যক্তি তাদের জন্য জনস্বার্থ মামলা করতে পারেন আর কি। এর পুরো নাম হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল এর পুরো নাম। 1980-র দশক থেকে চালু হয়েছিল পিআইএল, ভারতের জনস্বার্থ মামলা। এবার হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ। দেখো, লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987-এর অধীনে জাতীয় স্তরে পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছে তাদের আইনের দৃষ্টিতে সাম্য সুরক্ষিত করার উদ্দেশ্যে এই জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ বা নালসা গঠিত হয়। এটা আমরা নালসা বলে জানি। ঠিক আছে, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। 1995 সালের 9 নভেম্বর এটা কার্যকর হয়, তাই এই দিনটা প্রতি বছর আমরা জাতীয় আইন পরিষেবা দিবস হিসাবে পালন করি। ভারতীয় সংবিধানের 39A আর্টিকেলে দরিদ্র পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে আইন পরিষেবা দিয়ে ন্যায় বিচার সুরক্ষিত করার কথা বলা হয়েছে। যে সকল মানুষরা এইসব সুবিধার অধিকারী, যেমন ধরো মহিলা, শিশু, এরা এই সুবিধা পায়। তপশিলি জাতি উপজাতি, শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিক, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষ, ভিখারি বা মানব পাচারের শিকার হওয়া মানুষজন,
প্রতিবন্ধী, জেল হেফাজতে থাকা ব্যক্তি, যাদের বার্ষিক আয় 1 লক্ষের কম, তারা এই সুযোগ সুবিধা পান। এবারে দেখব আমরা সাবঅর্ডিনেট কোর্টস বা অধস্তন আদালত। ভারতীয় সংবিধানের পার্ট 6-এ 233 থেকে 237 নম্বর আর্টিকেলে অধস্তন আদালত বা সাবঅর্ডিনেট কোর্টসের কথা বলা হয়েছে। এটা একটা রাজ্যের কোনো জেলার সর্বোচ্চ বিচারক হলেন সেই জেলার বিচারক বা ডিস্ট্রিক্ট জাজ। তিনি দেওয়ানি, ফৌজদারি উভয় বিচারই করে থাকেন। রাজ্যের রাজ্যপাল জেলা বিচারককে নিয়োগ করে থাকেন। জেলা বিচারকের যোগ্যতা কি হয়? কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে কোনো চাকরি করলে হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো অ্যাডভোকেট বা ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী হতে হবে। এরপরে দেখব লোক আদালত কি। সাধারণ আদালত ছাড়া বিবাদ নিষ্পত্তি করার জন্য একটা বিকল্প ব্যবস্থা লোক আদালত। কি হয়, একটা আদালতে কেস এসে এসে প্রচুর জমা হয়ে যায়, যার জন্য এক একটা কেস বহুদিনের জন্য পেন্ডিং হয়ে যায়, এক একটা কেস মিটতে মিটতে অনেক দিন টাইম লেগে যায়। তো তার জন্য আদালত ছাড়া এই বিবাদ নিষ্পত্তি করার জন্য একটা বিকল্প ব্যবস্থা হচ্ছে লোক আদালত। 1982 সালে ভারতের গুজরাট রাজ্যে প্রথম লোক আদালত স্থাপন করা হয়। বহুবার পরীক্ষায় এসেছে, প্রচুর রিপিট হয়। কত সালে লোক আদালত চালু হয় আর কোন রাজ্যে প্রথম চালু হয়, ঠিক আছে। এবার হচ্ছে দেখো ট্রাইব্যুনাল কি। কিছু জটিল সমস্যার দ্রুত নিষ্পত্তি। জটিল সমস্যা মানে ধরো আমাদের অঙ্গরাজ্যের এই যে নদী নিয়ে যে বিবাদগুলো হয়, এই ধরনের এগুলো খুব জটিল সমস্যা, ঠিক আছে। কোন এরিয়া দিয়ে গেছে, কার আন্ডারে রয়েছে, কে কোনটা কি করতে পারবে, এই নদীটা হচ্ছে এর একটা জ্বলন্ত উদাহরণ। জটিল সমস্যা হচ্ছে এই নদী নিয়ে তৈরি হয়, নদী ট্রিবিউটারি নিয়ে। তো এই কিছু জটিল সমস্যার এই ধরনের দ্রুত নিষ্পত্তি বা বিশেষ প্রকার ন্যায় বিচার করার জন্য যে সকল বিচার সংস্থাগুলো গঠিত হয় তাকে বলা হয় ট্রাইব্যুনাল। গুরুত্বপূর্ণ কিছু ট্রাইব্যুনাল যেমন ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল, ঠিক আছে, আয়কর অ্যাপিল ট্রাইব্যুনাল, রেলওয়ে কমপ্লেক্স ক্লেমস ট্রাইব্যুনাল, সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এই সবগুলো রয়েছে। টেলিকম ডিসপিউটস সেটেলমেন্ট অ্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল, আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, মোটর অ্যাক্সিডেন্টস ক্লেমস ট্রাইব্যুনাল, এই সবগুলো, ঠিক আছে। তো আমি মোটামুটি তোমরা যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে যে টপিকগুলো বলেছিলে আমি ইন্ডিয়ান জুডিশিয়ারি, সেগুলো সবকটা কভার করলাম। এর মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন্স তোমাদের এখানে রেখেছি, যারা যারা ক্লাসটা মন দিয়ে দেখেছো চেষ্টা করে দেখো এই প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারছো কিনা। যেমন ভারতীয় বিচার ব্যবস্থা হলো একটি, কি উত্তর করব আমরা এখানে, স্বাধীন প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে? আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব। ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে? 124 থেকে 147 নম্বর অনুচ্ছেদে। 1950 সালে ভারতীয় সংবিধান প্রবর্তনের সময় কতজন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়? 8 জন, বর্তমানে 34 জন রয়েছেন। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 65 বছর বয়সে। এফআইআর এর সম্পূর্ণ নাম কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লেখেন? রাষ্ট্রপতি। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলার রায় সুপ্রিম কোর্ট কবে প্রদান করে? 1973 সালে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের সর্বনিম্ন বয়স কত? নির্দিষ্ট করে বলা নেই। স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? হরিলাল জেকে সুন্দাস কানিয়া। মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্ট কয় প্রকার লেখ জারি করতে পারে? 5 প্রকার। কত সালে স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্ট গঠিত হয়? 1950 সালে।
ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টকে পূর্ব ঘোষিত কোনো কোর্টের রায় অথবা আদেশের পূর্ণ মূল্যায়নের অধিকার প্রদান করে? 137 নম্বর অনুচ্ছেদ। নিম্নের কোন বিষয়টি সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট উভয়েরই এখতিয়ারভুক্ত? মৌলিক অধিকার সংরক্ষণ। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের, হাইকোর্টের রাজ্যপাল। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ফতিমা বিবি। ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। কোনটি কোর্ট অব রেকর্ড হিসাবে চিহ্নিত? সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার রয়েছে নিম্নের কার? সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারিত করতে পারেন কে? রাষ্ট্রপতি ও সংসদ। সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধি করা যায় কিভাবে? সংসদীয় আইন দ্বারা। ভারতের বিভিন্ন রাজ্যের বিরোধ দ্বন্দ্ব সুপ্রিম কোর্টের কোন এলাকার মধ্যে পড়ে? মূল এলাকা। হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা? হাইকোর্টের 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে অঙ্গরাজ্যের হাইকোর্ট থাকবে? 214 নম্বর আর্টিকেলে। অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালতের নাম? হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? 62 বছর বয়সে। কলকাতা হাইকোর্টের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন এলাকার মামলা নিষ্পত্তি করার অধিকার আছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ইংরেজ শাসিত ভারতবর্ষে কবে কলকাতা হাইকোর্ট গঠন করা হয়েছিল? 1862 সালে। বর্তমানে ভারতে কটি হাইকোর্ট আছে? 25টি। ভারতের বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালত কোনটা? ন্যায় পঞ্চায়েত। জেলার সর্বোচ্চ আদালত কোনটা? জেলা জজের আদালত। ভারতে কত সালে লোক আদালতের সূত্রপাত হয়? 1982 সালে। জেলা বিচারকদের কে নিয়োগ করেন? রাজ্যপাল। জনস্বার্থ মামলার ধারণার প্রথম প্রবর্তন ঘটে কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। নিম্নলিখিত কোনগুলি জনস্বার্থ মামলার বিষয় হতে পারে? মহিলাদের প্রতি পণ্যের জন্য অত্যাচার, গ্রামাঞ্চলে জাতিভেদ সংক্রান্ত অত্যাচার, পরিবেশ দূষণ, সবকটি। কততম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানে ট্রাইব্যুনালের বিষয়টি অন্তর্ভুক্ত হয়? 42তম। কত সালে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট পাস হয়? 1985 সালে। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে? আর্টিকেল 323A।
তো এই পর্যন্তই ছিল তোমাদের এই ক্লাসটা। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক এইভাবেই তোমাদের পুরো টপিক ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস WBPSC ক্লার্কশিপে হবে, বা তোমরা যদি জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনে জয়েন করো সেখানেও তোমাদের হবে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সব কটা। ঠিক আছে? তো A to Z প্রিলি আর মেনের জন্য প্রিপারেশন WBPSC ক্লার্কশিপের নেওয়ার জন্য তোমরা এই সুযোগটা মিস করবে না কেউ। তোমাদের এটা 11 ডিসেম্বর পর্যন্ত অফারটা বাড়ানো হয়েছে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও আরও ডিটেলস জানার জন্য। বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করলেই তোমরা 2698 কোর্সটা মাত্র 899 পেয়ে যাবে 11 ডিসেম্বরের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।